যাদের নাম বাদ গিয়েছে তারা কি করবেন? ট্রাইব্যুনালে বৈধ প্রমাণ হলে কি ভোট দিতে পারবেন? ভোটের আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলে কি হবে? নানা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আরো ডিটেল জানবো। আজ কখন শুনানি রয়েছে? মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, ডিলিট ভোটারদের ভবিষ্যৎ কি হবে তা আজ কার্যত নিশ্চিত হয়ে যাবে, তাই দেশের শীর্ষ আদালতে কখন শুনানি রয়েছে কি জানা যাচ্ছে? প্রিয়াঙ্কা, একেবারেই দেখো, ডিলিট ভোটার যারা রয়েছেন, মূলত যে 27 লক্ষ ভোটারের নাম অ্যাডজুডিকেশন তালিকা থেকে বাদ গিয়েছে, সেই 27 লক্ষ ভোটারের ভবিষ্যৎ কি হবে, মূলত তার মধ্যে তাদের মধ্যে যারা বৈধ ভোটার রয়েছেন তাদের কি ভবিষ্যৎ হবে সেটা নিয়ে কিন্তু আজকে সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। তার কারণ ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে 2 দফা নির্বাচনের জন্য। এবার ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পর ট্রাইব্যুনালে যে সমস্ত ভোটারদের নাম বৈধ বলে গৃহীত হচ্ছে, সেই সমস্ত ব্যক্তিরা কতদিন পর্যন্ত সেই সুযোগ পাবেন, নাকি তারা এই ভোটে আর ভোট দেওয়ার তারা সুযোগই পাবেন না, সেই সমস্ত কিছুর বিষয়ে কিন্তু আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। যদিও এর আগে একটি শুনানি হয়েছিল গত শুক্রবার একটি মামলার মেনশনিং এর ক্ষেত্রে সর্বোচ্চ আদালত তারা বলে দিয়েছিল যে একটি নির্বাচনের একটি কাট অফ ডেট থাকে এবং সেই কাট অফ ডেটে ভোট দিতে পারার থেকেও বড় বিষয় একটি ভোটার তালিকায় স্থান পাওয়া, সেটা অনেক বড় বৃহত্তর সাংবিধানিক অধিকার, বৃহত্তর পরিসর, সেই জায়গাটার ওপর তারা বেশি জোর দিতে চান। ফলে সেখানে দাঁড়িয়ে এই ভোটের থেকে বাদ যেতে পারেন কিনা বৈধ ভোটাররা, সেই বড় প্রশ্নটা উঠে আসছে। ফলে আজকে সেটাই দেখার যে সর্বোচ্চ আদালত এই বিষয়ে কোনো দিশা দেখাতে পারেন কিনা। ইতিমধ্যেই একাধিক পিটিশন ফাইল হয়েছে, যাদের কাছে বৈধ পাসপোর্ট রয়েছে এবং যারা ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আপিল করে রেখেছেন, যাদের আপিলের এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, সেরকম অসংখ্য মানুষ সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন যাতে তাদের তড়িঘড়ি ট্রাইব্যুনাল থেকে তাদের আবেদনের নিষ্পত্তি করে তারা ভোট দেওয়ার অধিকারটা পান এই নির্বাচনে। ফলে তাদের ক্ষেত্রেও বা সর্বোচ্চ আদালতের কি নির্দেশ থাকে এবং পাল্টা কমিশনের তরফ থেকে কি যুক্তি থাকে, সেই সবটাই কিন্তু আজকে নজরে থাকবে। বেলা যাদের নাম কাটা হয়েছে, যাদের বৈধ যোগ্য ভোটার, তাদের নামগুলো আপিল যাতে আছে ওদের, হ্যাঁ, এটা আপনারা অনুরোধ করে বলুন ওই নামগুলো কাটা নামগুলো আপনার যেগুলো যোগ্য ভোটার। হ্যাঁ 100%। পশ্চিমবঙ্গে খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তি মিলিয়ে নাম বাদ গিয়েছে প্রায় 91 লক্ষ। যাদের নাম বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। দক্ষিণ 24 পরগনার পৈলানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউটে বসছে ট্রাইব্যুনাল। কিন্তু এখানেই নানা প্রশ্ন। ভোটের আগে ট্রাইব্যুনালে কি নিষ্পত্তি হবে? ভোটার তালিকা তো ফ্রিজ হয়ে গিয়েছে, ট্রাইব্যুনালে বৈধ প্রমাণ হলেও এবার কি আর ভোট দিতে পারবেন? ভোটের আগে পর্যন্ত যাদের নিষ্পত্তি ট্রাইব্যুনালে হবে না, তাদের ভোটের ভবিষ্যৎ কি? এইসব প্রশ্নের উত্তর কি মিলবে সোমবার? নজর শীর্ষ আদালতে। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি। এটা তো সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছিল, সুপ্রিম কোর্ট তৈরি করেছিল এডুকেশন ট্রিবিউনাল। ওরা পেপার দেখেছে, এখন নিয়ম পদ্ধতি এটা আছে, ওর পরে ট্রিবিউনালে যেতে হবে। ট্রিবিউনাল যদি বলবে কি হ্যাঁ ওরা যোগ্য আছে তারপরে এলিজিবল হবে, ট্রিবিউনাল বলবে যোগ্য নেই তারপরে এলিজিবল থাকবে না। ইসিআই হাত ছাড়া হয়ে গেছে, ইসিআই কিছু করতে পারবে না। এখন জুডিশিয়াল ট্রিবিউনাল উপর যদি নাম আনতে হবে ওদেরকে, তো আপনার ট্রিবিউনাল থেকে আনতে হবে, ওখান থেকে এলিজিবল যদি হবে তারপরে ভোট দিতে পারবেন। ট্রাইব্যুনালে সেই রায় বেরিয়ে তারা ভোট দিতে পারবে, এলিজিবল হবে, এরকম কি সম্ভব? না, এলিজিবল তো হতেই পারে ফিউচার জন্য। কারেন্ট তো এখানে রোল ফ্রিজ হয়ে গেছে। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার মুর্শিদাবাদে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বেলডাঙ্গার বেশ কয়েকটি পাড়ায় ঘোরেন, সেখানেই পড়েন প্রশ্নের মুখে। যাদের নাম কাটা হয়েছে, যাদের বৈধ যোগ্য ভোটার, তাদের নামগুলো আপিল যাতে আছে ওদের, হ্যাঁ, এটা আপনারা অনুরোধ করা। আমরা চেষ্টা করব। হ্যাঁ, এটাই না অনুরোধ, তাছাড়া কিছু চাই না। আমরা সুস্থভাবে পাস করতে চাই। ওনাকে পরিষ্কার বললাম কি আপনার যদি ভোটে নাম ডিলিট হয়ে গেছে, ওটা আপনার জুডিশিয়াল প্রসেস হয়েছে, তারপরে বাদ গিয়েছে, যদি যোগ্য হবে আবার আপিল করে ফিরে আসতে পারবে। তারা তো এবার ভোট দিতে পারবে না।
তারা তো দেখা যাক যে ওরা নিষ্পত্তি হয়েছে নি হয়েছে, আপিল করেছেন নি করেছেন, আমি এখন বলতে পারবো না। সাবজুডিস ম্যাটার আমি বলতে পারবো না, সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত কেস চলছে। যাদের নাম বাদ গিয়েছে তাদের ভোট ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা। সোমবার কি এই ধোঁয়াশা কাটবে? সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি। নিউজ 18 বাংলা। এসআইআর এর পরে পশ্চিমবঙ্গের নাম বাদ 1 কোটির কাছাকাছি। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে বাদ যায় 63 লক্ষ। এবার বিচারাধীনের তালিকা থেকে বাদ 27 লক্ষ, সব মিলিয়ে প্রায় 91 লক্ষ। পশ্চিমবঙ্গে বিচারাধীনদের বিচার করেছেন বিচারকরা। 60,06,675 বিচারাধীনের মধ্যে বৈধ ভোটার 32,68,119, নাম বাদ 27,16,393, অর্থাৎ প্রায় 45.22% নাম বাদ। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পরে সব মিলিয়ে বাদ গেল 90,83,345, অর্থাৎ প্রায় 91 লক্ষ নাম বাদ। গত 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় বাদ পড়ে 58,20,899। এসআইআর এর পরে 28 ফেব্রুয়ারি প্রকাশ করা হয় প্রথম ভোটার তালিকা, তাতে বাদ পড়ে 5,46,053। বিচারাধীন তালিকা থেকে বাদ গেল 27,16,393। সব মিলিয়ে বাদ গেল প্রায় 91 লক্ষের নাম। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা দাঁড়ালো 6,77,42,891। নিউজ 18 বাংলা। পৈলানে আজ থেকেই কাজ শুরু ট্রাইব্যুনালের। সুপ্রিম শুনানির দিনই কাজ শুরু ট্রাইব্যুনালের। আরো ডিটেল জানবো, এই বিষয়ে জানাবে প্রীতি, রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, জুকা ডায়মন্ড হারবার রোডের উপরে পৈলানের কাছে একটি জায়গা দেখা হয়েছে যার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট। সেখানে কিন্তু মূলত এই ট্রাইব্যুনালের কাজ তা শুরু হচ্ছে এবং গতকালই মাইক্রো অবজারভার থেকে শুরু করে পুলিশ অবজারভার সকলকেই সেই ইনস্টিটিউশনে ডেকে পাঠানো হয়েছিল। এমনকি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তিনি উপস্থিত হন, স্পেশাল অবজারভার, রোল অবজারভার সকলেই উপস্থিত হন এবং সেখানেই কিন্তু মূলত এই কাজ শুরু হচ্ছে। 19 জন অবসরপ্রাপ্ত বিচারক তারা রয়েছেন এবং তাদের আন্ডারে মাইক্রো অবজারভাররা কাজ করবেন। মোট 119টি কম্পিউটার ভিতরে রয়েছে। এছাড়াও 3 জন এডিএম র্যাঙ্কের অফিসার রাখা হয়েছে। আশা করা যাচ্ছে যে আজ থেকেই সেই কাজ শুরু হবে। বেশ। ফের মাঝরাতে অপারেশন, মাঝরাতেই ভোটার তালিকা, মাঝরাতেই পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বদল, ফের মধ্যরাতে অপারেশনের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দখলে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। বাংলার ভোটে বুলডোজার। রবিবার কাঁথিতে প্রচারে যোগী আদিত্যনাথ, তার মুখে বুলডোজার দাবাই। সোনামুখীতে বুলডোজারে চেপে যোগী সভায় বিজেপি কর্মীরা। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल
आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। যোগী আদিত্যনাথ বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার আমলে নানা সময় দেখা গিয়েছে বুলডোজার দাওয়াই। বুলডোজার দাওয়াই ঘিরে নানা বিতর্ক, তবু এই দাওয়াই দিতে ছাড়েন না যোগী আদিত্যনাথ। অনেকের কাছে যোগী আদিত্যনাথ হলেন বুলডোজার বাবা। আমরা এই যোগী বাবাকে দেখতে এসেছি, যার নাম হচ্ছে বুলডোজার বাবা। বুলডোজারে করে, ওনার নামটা হচ্ছে বুলডোজার, ওই জন্য বুলডোজার করে এসেছি। এবার বাংলার ভোটেও বুলডোজার। রবিবার বাংলায় প্রচারে যোগী আদিত্যনাথ। বাঁকুড়ার সোনামুখী এবং ইন্দাস বিধানসভা আসনের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে পাত্র সায়রে সভা করেন। যোগী আদিত্যনাথকে দেখতে বুলডোজারে চেপে সভাস্থলে হাজির হন বিজেপি কর্মীরা। আমরা এই যোগী বাবাকে দেখতে এসেছি, যার নাম হচ্ছে বুলডোজার বাবা। বুলডোজারে করে, ওনার নামটা হচ্ছে বুলডোজার, ওই জন্য বুলডোজার করে এসেছি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও সভা করেন যোগী আদিত্যনাথ। সেখানে তার মুখে বুলডোজার দাওয়াই। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। পূর্ব বর্ধমানের গোলসি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু পাত্র। সম্প্রতি তিনি বুলডোজারে চেপে প্রচার করেন। সেদিন প্রার্থীর মনোনয়নে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁর মুখেও বুলডোজার দাওয়াই। जो गुंडे अपराधी माफिया, भूमाफिया, जिन्होंने कोई गरीब के लिए जो जमीन मिलनी चाहिए, अगर कोई घुसपैठिया कब्जा किया है तो बुलडोजर चलना पड़ेगा, बुलडोजर चलाएंगे, या जिस प्रकार से उनके खिलाफ 4 मई के बाद कार्रवाई की जरूरत पड़ेगी, कार्रवाई करेंगे। কাঁকসা রোডে গোলসির বিজেপি প্রার্থীর সমর্থনে শনিবার সভা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তার মুখেও বুলডোজার দাওয়াই। राजू पात्रा गलसी विधानसभा का अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। ভোটের আগে এসআইআর, নাম বাদ প্রায় 91 লক্ষ। ভোটে কি এর ডিভিডেন্ড পেতে পারে বিজেপি? এই জল্পনার আবহে এই কোমর বেঁধে প্রচারে পদ্ম নেতারা। একের পর এক সভা বিজেপির হেভিওয়েট নেতাদের, আর এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। পশ্চিমবঙ্গের নামবাদের সংখ্যাটা 1 কোটির কাছাকাছি। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পরে সব মিলিয়ে বাদ 90,80,297। 6 এপ্রিল সোমবার বিচারাধীনদের নিষ্পত্তির তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
কিন্তু এর আগে থেকেই বোঝা যাচ্ছিল বাদের সংখ্যা 90 লক্ষ পৌঁছে যাবে। এরপর থেকেই ভোটের বাংলায় কোমর বেঁধে প্রচারে বিজেপি। একের পর এক সভা করছেন বিজেপির হেভিওয়েট নেতারা। 5 এপ্রিল কোচবিহার থেকে ভোট প্রচার শুরু করেন মোদী। 12 এপ্রিল আবার শিলিগুড়িতে মোদীর সভা। 5 থেকে 12 এপ্রিল এই 8 দিনে মোদী বাংলায় 8টি সভা করেছেন। बंगाल इस प्रकार से परिवर्तन की ठान के बैठा है जी। सिलीगुड़ी की ये रैली टीएमसी के महाजगन्नाथ की विदाई ये आपने तय कर लिया है। অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে একের পর এক সভা করছেন। भाजपा की सरकार बना दो, एक कट मनी और सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करेंगे। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, তার সাথে কে এলো ইডি সিবিআই। শুধু মোদী শাহ নন, বিজেপির হেভিওয়েট অনেক নেতাই আসছেন বাংলায় প্রচার করতে। রবিবার বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। कि बांग्ला আর চুপ থাকবে না, এবার খেলা শেষ, উন্নয়ন শুরু। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23 এপ্রিল। প্রথম দফার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা 11টি, এর মধ্যে 8টি সভা করা হয়ে গিয়েছে। অমিত শাহর সভা 30টি, স্মৃতি ইরানির 13টি, যোগী আদিত্যনাথের 11টি, নীতিন নবীনের 10টি, রাজনাথ সিং এর 8টি সভা। ভোটের সময় কোকিলের মতো, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, আর তারপর ভোট ফুরিয়ে গেলে জিনিসের দাম বাড়ায়। তাই বলি, ভোটের পরে মনে রাখবেন, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। এসআইআরে যা নাম বাদ গিয়েছে তার ডিভিডেন্ড ঘরে তুলতেই কি এভাবে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি? এই নিয়ে খোঁচা দিচ্ছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সমস্ত অস্ত্র হাতে যা যা আছে তারা ব্যবহার করেছে। শেষ টুল হচ্ছে এসআইআর। 1 কোটি মতো ভোটার বাদ দেবে আর 50 লাখ মতো ভোটার ঢোকাবে। গণতন্ত্রের সবকটা পিলারকে বিজেপি যেভাবে ধ্বংস করলো, রক্তের স্বাদ পেয়ে গেছে। রক্তের স্বাদ পাওয়া আহত বাঘ এসছে বাঘিনীর কাছে। কিছু লোকের নাম বাদ গেল, তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস পুরোপুরি বসে বসে মতুয়াদের, নমশূদ্রদের ইচ্ছে করে বলা হলো যে বাবা একদম সিএতে অ্যাপ্লিকেশন করবে না, করলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। ভাগ্যিস কিছু লোক করেছিলেন, এখনো করছেন, সিএ সার্টিফিকেট জমা দিচ্ছেন, বুক চিতিয়ে তাদের এসআইআর এর পরে এই দেশের ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে। নিউজ 18 বাংলা। শিলিগুড়ি করিডোরকে কাটার চেষ্টা করেছিল টুকরে টুকরে গ্যাং। তোষণের রাজনীতির জন্য তাদের সমর্থন করেছে তৃণমূল। শিলিগুড়ির সভায় তোপ দাগলেন নরেন্দ্র মোদী। देश में एक टुकड़े टुकड़े गैंग है। इस गैंग ने सिलीगुड़ी कॉरिडोर को काटने की धमकी दी थी। नॉर्थ ईस्ट को देश से अलग करने की बात कही थी। तुष्टीकरण से भरी ये टीएमसी ऐसे लोगों को सड़क से लेकर संसद तक समर्थन देती है। ये है टीएमसी का असली चेहरा। মুসলিম পরিযায়ীদের হুঁশিয়ারি শুভেন্দুর। নন্দীগ্রামে 30,000 পরিযায়ী শ্রমিক। অনেক মুসলিম পরিযায়ী বিজেপি শাসিত রাজ্যে। এখন থেকে সম্পর্ক ভালো করতে হবে। নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। হিন্দু ভোট ছিল 1,92,000, এবারে হিন্দু ভোট হয়েছে 2 লক্ষ। এসআইআর এর পরে 74,000 মুসলিম ভোট কমে হয়েছে 66,000। তার সঙ্গে আইএসএফ আছে। মোট 30,000 পরিযায়ী শ্রমিক আছে। গুজরাটে 1100 জন মুসলিম ছেলে থাকে নন্দীগ্রামে, উড়িষ্যায় 800 জন মুসলিম ছেলে থাকে, মহারাষ্ট্রে 3,300 জন মুসলিম ছেলে থাকে। উড়িষ্যায় কার সরকার, মহারাষ্ট্রে কার সরকার, গুজরাটে কার সরকার? বিজেপি। আর বাকি সংখ্যা বললাম না, ভুল করবেন না, বেশি চুলকালে ধা হয়ে যায়। দয়া করে এগুলো করবেন না। এখন থেকে সম্পর্ক এত ভালো করুন যাতে আপনার নিজের ঘরে কোনো সমস্যা না হয়। চোখ দেখাবেন আর জয় বাংলা বলবেন।
সাফ খাতায় লিখে রাখবো। পাল্টা তোপ দাগলেন জয়প্রকাশ মজুমদার, বললেন ছোট মনের রাজনীতির শুভেন্দু। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হুমকি দিচ্ছেন যারা উড়িষ্যাতে কিংবা মহারাষ্ট্রে কিংবা গুজরাটে কাজ করে তাদের দেখে নেবেন। কি মনে করেছেন নিজেকে? এই রকম ছোট মনের রাজনীতি ভারতবর্ষে কেউ করে না, এই হুমকি ধমকি। আর শুভেন্দু অধিকারী ভুলে যাচ্ছেন যে একইভাবে গুজরাতের অন্তত 40,000 লোক ভবানীপুর আর তার আশেপাশে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্রয় দিয়েছেন, তাদের বুকে জড়িয়ে রেখেছেন। তাদের বলেনি গুজরাট ফেরত চলে যেতে হবে, তাদের বলেছেন বাংলা তোমার জায়গা, বাংলাতে থাকো। এটাই তফাৎ হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে শুভেন্দু বাবুর এইসব কথার সব হিসেব হবে। আসি পরের খবরে। মোথাবাড়ির অশান্তিতে এনআইএর প্রথম গ্রেফতার। এনআইএর হাতে গ্রেফতার গোলাম রব্বানী। ধৃত ওয়াইসিফের গ্রাম পঞ্চায়েত সদস্য গোলাম রব্বানী নামবাদের প্রতিবাদে মোথাবাড়িতে যে অশান্তি হয় সেই ঘটনায় এনআইএর হাতে প্রথম গ্রেফতার। মধ্যরাত পর্যন্ত ঘেরাও ছিলেন 7 বিচারক। গ্রেফতার আইএসএফ কর্মী গোলাম রব্বানী। একটা জিনিস লক্ষ্য করছি যে একটা পরিকল্পনা মাফিক আইএসএফকে আটকানোর চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে বরদাস্ত করব না। আমরা তদন্ত করছি আমাদের ইন্টারনাল। যদি কেউ অন্যায়ের সাথে যুক্ত থাকে তার হয়ে সাফাই গাইব না, তবে কাউকে যদি অন্যায়ভাবে আটকায় তার আমি সর্বোচ্চ আইনি লড়াই করব। সংসারের কাজ সারছেন, আবার ভোটে প্রচারও করছেন ইন্দাসে তৃণমূলের প্রার্থী শ্যামলী রায় বাগদি। তিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন, তিনি ভোটেও লড়েন। শ্যামলী রায় বাগদি বাঁকুড়ার ইন্দাসের শ্রীপুর গ্রামের মেয়ে। 2002 সালে গ্রামেরই ছেলের সঙ্গে বিয়ে। বর আর ছেলেকে নিয়ে 43 বছরের শ্যামলীর ছোট সংসার। বর দিন মজুর আর শ্যামলী রাজনীতিতে। এবার ইন্দাস বিধানসভা আসন থেকে তৃণমূলের প্রার্থী। রাজনীতিতে হাতেখড়ি 17 বছর আগে 2009 সালে তৃণমূলে যোগ দেন। 2023 থেকে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য। 2024 থেকে ইন্দাস ব্লক মহিলা তৃণমূলের সভাপতি। আমি ছোট থেকেই আমি গ্রামে দেখেছি যে সিপিএম সরকার রাজত্ব দেখেছি, গ্রামে কোনো উন্নয়ন করেনি এবং আমিও নানা দিক থেকে আমি বঞ্চনার শিকার হয়েছিলাম। কারণ আমি পড়াশোনা করেছি গ্রাম থেকে, কারণ কোনো সুযোগ সুবিধা পাইনি সেভাবে। তারপর থেকে আমার মনে একটা জেদ বস এবং 2009 সালে আমি এই তৃণমূল কংগ্রেস পার্টিতে জয়েন করি। আমি তো গরিব পরিবারের মেয়ে, আমার সব রকমই অভ্যাস আছে। এসসিদের জন্য সংরক্ষিত আসন ইন্দাস। সেই ইন্দাসে ভোটের লড়াইয়ে গ্রামেরই মেয়ে, তৃণমূলের নতুন তপশিলি মুখ শ্যামলী রায় বাগদি ঘরের কাজ সারছেন। প্রতিদিন প্রচারেও নামছেন। ঘরের মহিলা যেভাবে প্রচার করে চলেছে সাধারণ মানুষের কাছে, দিদি মানে কখনো বাড়ির কাজ, কখনো মাঠে ঘাটে যে কাজ করে চলেছে, সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মিশে প্রচার করে চলেছে, সেখানে খুব আমরা অনুপ্রাণিত। ইন্দাস বিধানসভার ভোটে উনি জয়লাভ করবে আমাদের আশা রাখি। একদম নিচু তলা থেকে উঠে আসা গ্রামের মেয়ে, কারণ ও একদিকে দেখুন সংসার চালাচ্ছে, তারপরে প্রচারও চালিয়ে যাচ্ছেন এবং রাজনৈতিক দিক দিয়ে কাজও করছেন, সংসারের কাজ করছেন, মাঠে ঘাটে কাজ করছেন। আমরা একদমই আশাবাদী, উনি প্রার্থী হয়েছেন, আমরা খুবই খুশি। 21-এ ইন্দাসে যেতেন বিজেপির নির্মল কুমার ধারা। এবারও তাকে টিকিট দিয়েছে বিজেপি। আর তৃণমূলের প্রার্থী শ্যামলী রায় বাগদি। ঘর মোছা থেকে ঝাঁট দেওয়া থেকে শুরু করে রান্না করা, পুজো করা, বাসন মাজা, সমস্ত কিছুই আমাকে করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন মানুষ উপভোগ করছে এবং সেই সুযোগ সুবিধা উপভোগ করছে, তাই জনগণের বিপুল ভাবে সাড়া পাওয়া গেছে। 100% আশাবাদী যে জয়ী হবে। একজন মহিলা প্রার্থী সবসময় তিনি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমি তাকে শ্রদ্ধা জানাই। তাকে দেখিয়ে যদি দল কোন রকমের বৈতরণী পার হয় তার চেষ্টা করা হচ্ছে। ইন্দাসের মানুষ কিন্তু ঠিক হয়ে আছে, তারা নির্মল ধারার পাশে এবং ভারতীয় জনতা পার্টির পাশে আছে। বাঁকুড়ার ইন্দাস থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।